মাগরিবের আগের আলোচনায় সরকারি দলের একজন সম্মানিত সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সাথে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি 800+ হয় তাহলে আমি 1200 বাড়িতে গেলাম কীভাবে, ফ্যামিলিতে গেলাম কীভাবে। ওনাকে আমি এখন দেখছি না, আমি এখানে উনি থাকলে ওনাকে বলতাম যে হিসাবটা মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে 1000-এর ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি তাইলে হিসাবে এখান থেকেই তিনি পাবেন, আমার কাছে কষ্ট করে আসতে হবে না। 2 নম্বর, আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে, আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল। ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি। 3 নম্বর, এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451, তাদের পাওয়া মতো। বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন, তারা অসহায়ের মতো মুখের দিকে তাকায় থাকেন, এরপরে বলেন আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কিনা। ওই যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরো বেশি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলবো, তখন আমাদের কথাগুলো, আমি আরেকদিন অনুরোধ করেছি, এটা যেন দায়িত্বশীল আচরণ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আলোচনায় অংশগ্রহণ করবেন নড়াইল 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ 17 বছর প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত রেখে গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছেন সেই নেতা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমার উপরে আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সকল শ্রেণী এবং পেশার জনগণকে, যারা আমাকে বিপুল ভোট দিয়ে এই সর্বপ্রথম নড়াইলে বিএনপি থেকে আমাকে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 20 শহীদদের ও শ্রদ্ধা জানাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 জুলাইয়ের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং সুস্থতা কামনা করছি যারা জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত হলেও অবশেষে তিনি সত্যটা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিগত সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকার করে নিয়েছেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার,
আমি আজকে আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার কিছু জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ও উন্নয়নের দাবি এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার থানা নলাগাতি থানার সকল শ্রেণী পেশা এবং মানুষের প্রাণের দাবি নলাগাতিকে উপজেলায় রূপান্তরিত করা। তাই আপনার মাধ্যমে আমি মাননীয় এলজিআরডি মন্ত্রীকে এই আহ্বান আমি রাখছি। মাননীয় স্পিকার, মধুমতি নদী উপরে মহাজন বর্দিয়া ব্রিজ আমি নির্মাণের দাবি জানাচ্ছি। ব্রিজটি নির্মিত হলে যশোর নড়াইল জেলার মোংলা বন্দরের সাথে সরাসরি স্থাপিত হবে। যশোর থেকে নড়াইল, লোহাগড়া ও গোপালগঞ্জ হয়ে যেতে এখন 150 কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হয়, কিন্তু মহাজন বর্দিয়া সেতুটি নির্মিত হলে এর দূরত্ব মাত্র কমে 50 থেকে 60 কিলোমিটার নেমে আসবে, যা যাতায়াতে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে। মাননীয় স্পিকার, নড়াইল জেলা একটা ঐতিহাসিক জেলা। এই জেলায় জন্মগ্রহণ করেছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান, নৃত্যশিল্পী উদয় শঙ্কর, সেতারবাদক রবিশঙ্কর, চারণ কবি বিজয় সরকার, জারি সম্রাট মোসলেম উদ্দিন এবং ঔপন্যাসিক নিহার রঞ্জন গুপ্তের জন্মভূমি নড়াইলে হলেও তাদের সাহিত্য এবং শিল্পকর্ম নিয়ে গবেষণা করার সুযোগ নেই। দেশব্যাপী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও এদেশে কিংবা এই উপমহাদেশে কোনো ক্রীড়া ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় নাই। নড়াইল একটি ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জেলা হিসাবে নড়াইল ক্রীড়া ও সাংস্কৃতিক একটি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের নড়াইলের নলাগাতি থানা এমনই একটা জায়গায় অবস্থিত, চারিপাশে নদী দ্বারা বেষ্টিত। নদী ভাঙ্গনে এখানে আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় টেকসই বেড়িবাঁধ, ব্রিজ, খাল নির্মাণ এবং নদী শাসনের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের কালিয়া উপজেলা একটা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এখানে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এই হাসপাতালকে আমরা 100 শয্যায় উন্নীত করার দাবি জানাচ্ছি। এখানে ওষুধপত্রের নানান স্বল্পতা থাকার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু ঠিকমতো এখানে স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের ওখানে নড়াইলে অন্তত মানুষের সেবা করার জন্য। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম রসুল। ঢাকা 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি আজকের এই সংসদ হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। যদি জুলাই আন্দোলন সফল না হতো তাহলে আমরা হয়তো এইভাবে এই সময়ে এই সংসদে বসতে পারতাম না। সেই জুলাই আন্দোলনের মধ্যে জনগণের কিছু সুস্পষ্ট দাবি ছিল। সেই দাবি দেওয়াগুলোকে যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা ছিল একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার।
মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকারি দল ব্রুট মেজরিটি পাওয়ার পর এদেশের মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল যে তাদের সেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন ক্রমান্বয়ে ক্ষীণ থেকে ক্ষীণতার হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জারি করা যেসব অধ্যাদেশ আইনে পরিণত করা অপরিহার্য ছিল, সেই অধ্যাদেশগুলোকে ল্যাপস করা হলো, যার ফলে মানুষকে এখন আতঙ্কের মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। গুম খুন অধ্যাদেশ বাতিল হওয়ার কারণে এখন দেখা দিয়েছে গুমের আতঙ্ক নিয়ে আমাদেরকে সমাজে বাস করতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থার সম্ভাবনা নস্যাৎ হওয়ার পর আমাদেরকে আশঙ্কা দেখা দিয়েছে আমাদেরকে এখন বিচারহীনতার মধ্যে বসবাস করতে হবে। মানবাধিকার কমিশনের সুরক্ষা না থাকার কারণে আমাদেরকে এখন মানবাধিকারবিহীন, নাগরিক অধিকারবিহীন একটি সমাজে বসবাস করতে হবে। মাননীয় স্পিকার, এগুলো শুধু আশঙ্কার বিষয় নয়। আমরা যদি খবরের কাগজের পাতা উল্টাই তাহলে দেখব প্রত্যেক দিন অসংখ্য খুন এবং ধর্ষণ হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্যের উপরে হামলা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে ডাকসুর নির্বাচিত সদস্যদেরকে থানায় যে মব করে তাদের উপরে হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা সাধারণ সদস্য নয়, তারা ডাকসু নির্বাচিত সদস্য এবং ডাকসুর ইতিহাসে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছিল। মাননীয় স্পিকার, শিবির এখন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ তরুণ তরুণীর হৃদয়ের স্পন্দনের নাম, তাদেরকে খেলো করে দেখার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি এই 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক তার একদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের উপরে হামলা হলো। মাননীয় স্পিকার, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? মাননীয় স্পিকার, এখন আমি আমার এলাকার 2-1টি সমস্যা নিয়ে একটু কথা বলবো। আমার এলাকা হচ্ছে পল্লবী রূপনগর। পল্লবী এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনেকগুলো প্রজেক্ট আছে। তার মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে 2600 বাস্তুহারা পুনর্বাসন প্রকল্প। আমরা জানি যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন হতে সময় লাগে। ঠিক এই প্রকল্পটিরও একটা অংশ, যেখানে এই 2600 বাস্তুহারা পরিবারের সামাজিক প্রয়োজনে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আরও কিছু হাইরাইজ বিল্ডিং হওয়ার জন্য 12.5 একর জায়গা আছে। এই জায়গাটা গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি যে একটি দখলবাজ চক্র এটাকে দখল করতেছে, ঘেরা দিচ্ছে এবং অপ্রিয় হলেও সত্য। মাননীয় স্পিকার, এইসব কথিত আছে, এইসব দখলবাজের মধ্যে বলা হয়ে থাকে হয় দখলবাজরা সরকারি দলের আশ্রয় গ্রহণ করে অথবা সত্যই সরকারি দলের কিছু কিছু লোকের সেখানে সহায়তা থাকে। কাজে আপনার মাধ্যমে আমি মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়টি দ্রুত তদন্ত করে এই দখলবাজের হাত থেকে সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, আমাকে অনুগ্রহ করে 2 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি, জি, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। পল্লবী এলাকায় 3500 বিহারি, যাদেরকে আমরা উর্দুভাষী বলছি, তারা বসবাস করে। মাননীয় স্পিকার, একটি পরিবার 10x10 ফুটের রুমের মধ্যে তারা মানবেতর জীবনযাপন করে। তাদেরকে নিয়ে অতীতে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু তাদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হয় নাই। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি জোর গলায় দাবি করছি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য, কেননা তাদের কোথাও ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তাদেরকে যদি আমরা পুনর্বাসনের মধ্য দিয়ে
আমাদের মূলধারার মধ্যে আত্মীভূত করতে পারি, তাহলে তাদের হাতগুলো কর্মের হাতে পরিণত হবে এবং তারা অবশ্যই আমাদের সমাজের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন বগুড়া ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুর্শেদ মিল্টন। জনাব মুর্শেদ মিল্টন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান জাতীয় সংসদে কথা বলার জন্য প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাই আমাদের 17 বৎসরের লড়াই সংগ্রামের মহানায়ক, যে তিনি দীর্ঘ 17 বৎসর শুধু লন্ডন থেকে একটি ঘরে একটি চেয়ার থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছে 2018 সালে, 26 সালে। এই কারণে তাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুরের সকল জনসাধারণকে। এই আসনটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। সেই আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। সেই আসনে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে সেই এলাকার জনগণ। তাই আমি বলতে চাই যে দীর্ঘ 17 বৎসর আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। একটি জেলা, একটি বিশেষ জেলা, একটি থানা হওয়ার কারণে আমরা উন্নয়ন এবং চাকরি এবং প্রমোশন থেকে বঞ্চিত হয়েছি। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, যেহেতু বগুড়া ৬-৭ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসন, সেই আসনে আমরা আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যেন ইনশাল্লাহ আমরা করতে পারি, এটাই আপনার মাধ্যমে বলতে চাই। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তি। তিনি যখন বগুড়ার দায়িত্ব ছিল, যখন 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার সময় আমার গাবতলীতে একটি ইউনিয়নে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবার জন্য একটি হসপিটাল ভিত্তি স্থাপন দিয়েছিল। সেই ভিত্তি স্থাপন আজও অবধি ফাইলে বন্দী হয়ে আছে। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা তারা যাতে পায় এবং এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে, তার মাধ্যমে অতি দ্রুত যেন ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমাদের শাহজাহানপুরে, গাবতলীর শাহজাহানপুর নিয়ে একটি আসন, সেই আসনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালের 15ই জুলাই এই পার্লামেন্টে একটি বিল পাশ করেছিল। সেই বিলটা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ হয়েছিল আরিয়া ইউনিয়নে জালালপুর নামক স্থানে। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু তার মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার মার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেন ইনশাল্লাহ বাস্তবায়ন হয়। পাশাপাশি আপনার মাধ্যমে আরেকটি কথা বলতে চাই যে গাবতলী পাইলট স্কুল, আমাদের মাননীয় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী 22 দিনের মাথায় গাবতলী পাইলট স্কুল মাঠে জনসভা করে সেই পাইলট স্কুলকে সরকারি করার ঘোষণা দিয়েছিল, আদৌ অবধি সরকারি হয় নাই। তাই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে গাবতলীবাসী এই পাইলট স্কুলকে
সরকারিকরণ চাই। পাশাপাশি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 1991 সালে যখন গণসংযোগে গিয়েছিল তখন গাবতলী একটি সৈয়দ আহমেদ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। সেই বিশ্ববিদ্যালয়ে সে গণসংযোগের সময় সে কথা দিয়েছিল যে আমি যদি সরকার গঠন করতে পারি তাহলে এই কলেজ আমি সরকারিকরণ করে দিব। তাই আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, যেহেতু বগুড়া 6-7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসন, সেই পরিবারের আসন, সেই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন থেকে যাতে আমরা বঞ্চিত না হই। পাশাপাশি বগুড়া জেলায় একটি নিউরো সায়েন্স হসপিটালের দাবি করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর। জনাব মোহাম্মদ সালমান ওমর, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় সুযোগ করে দেওয়ায় মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24 জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট ও ধুবড়ার জনগণকে এবং সম্মানিত ভোটারগণকে, যাদের ভোটের মাধ্যমে আমি এই মহান সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাট এবং ধুবড়া, আমার হালুয়াঘাটে 2টি স্থলবন্দর অবস্থিত, যেটি রাজধানী ঢাকার থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর। সেই 2টি স্থলবন্দরে বছরে একটি সময় শুধু পরিমাণ কিছু কয়লা আমদানি হয়। এই স্থলবন্দর দুটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে পারলে সকল ধরনের আমদানি রপ্তানি সহ অর্থনীতিতে ব্যাপক আশার সঞ্চার হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে গাবরাখালীতে একটি পর্যটন কেন্দ্র অবস্থিত, যেটাকে আমরা আরও অত্যাধুনিক পর্যটন হিসেবে ঘোষণা করলে এই সরকারি পাশাপাশি বেসরকারিভাবে অনেকেও পর্যটনে এগিয়ে আসবে। পাশাপাশি আমার পার্শ্ববর্তী এলাকা ধুবড়া, আমার নির্বাচনী আসন ধুবড়ার বেতকুড়িতে পর্যটন কেন্দ্র ঘোষণা করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন আমাদের গামারিতলার একটি গ্রামে 7টি মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা দলে তারা খেলায় অংশগ্রহণ করে। আমাদের এই এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের উপজেলাগুলোতে উপজেলা ক্রীড়া কমপ্লেক্স অথবা ক্রীড়াপল্লী গঠনের জরুরি প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট উপজেলা যে পৌরসভা, সেই পৌরসভার অবস্থা ভয়াবহ খারাপ। সেই পৌরসভাকে খ ক্যাটাগরি থেকে ক ক্যাটাগরিতে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার ধুবড়া উপজেলার সদর ইউনিয়নকে আমি পৌরসভা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আপনার সাথে আমার সীমানা লাগালাগি, আপনার যে ধরনের সমস্যা আমারও একই ধরনের সমস্যা। আমাদের এই এলাকায় সনাতন এবং আদিবাসী ধর্মের অনেক লোকজন বসবাস করে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার 40 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্ত এলাকা হওয়ার কারণে প্রতিনিয়ত আকস্মিক বন্যা এবং আকস্মিক বন্যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বন্য হাতির আক্রমণে আমাদের ফসলের ক্ষতির পাশাপাশি আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই সকল সমস্যার আমরা স্থায়ী সমাধান জানাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার,
আমাদের ধুবাউড়া উপজেলার নেতাই নদী একটি ছোট্ট নদী। এই নদীতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, গির্জা, মাদ্রাসা, রাস্তাঘাট সকল কিছু ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি আপনার মাধ্যমে এই নেতাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নেতাই নদীর স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, হাসপাতালের অবস্থা কি বলবো, আপনি নিজেই বলেছেন আপনার হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের অবস্থা একই পর্যায়ে আছে। আমি চাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হোক। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট এবং ধুবড়ায় দুটি 50 শয্যার হসপিটাল আছে, সেটিকে 100 শয্যার হসপিটাল করা এবং উপজেলা পর্যায়ে যদি হসপিটালগুলোকে আধুনিক করা হয় তাহলে জেলা শহরের উপরে চাপ অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ কখন আসে সেটা আমরা বলতে পারি না। আমার উপজেলায়, দুইটি উপজেলায় 30 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, আমরা শুধুমাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাই। এলাকায় গেলে মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান জানাবো এই বিদ্যুতের সমস্যার আশু সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল কিছুই জরাজীর্ণ অবস্থা। মাননীয় স্পিকার, সেচের অবস্থাও খুব খারাপ, পানির লেয়ার নিচে নেমে এসেছে, অনেক ফসল মানুষ চাষ করতে পারছে না। আমাদের সেচ ব্যবস্থা আধুনিক করা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, 1 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি। মাননীয় স্পিকার, দুর্গাপুরের কথা বললে কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট দিলাম, জি, দুর্গাপুরটাও অ্যাড করেন। মাননীয় স্পিকার, আমার এবং আপনার এলাকার 90% রাস্তাই কাঁচা। সেই রাস্তাগুলো অবশ্যই পাকাকরণ করতে হবে। পাশাপাশি তারাকান্দা থেকে দুবারা হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তাটি এলজিডি থেকে রোড চেনা হয়ে হস্তান্তর করতে হবে। মাননীয় স্পিকার, ফুলপুর থেকে হালুয়াঘাট হয়ে গুবরগড়া পর্যন্ত রাস্তাটি 4 লেনে উত্তোলন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের হালুয়াঘাটে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া আমাদের সকলের ব্রিজ, কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থা, প্রতিনিয়তই বহু ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের এই ব্রিজ কালভার্টগুলো মেরামত করা এবং নতুন অনেক ব্রিজ কালভার্ট আমাদের তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদিও প্রধানমন্ত্রী এখানে উপস্থিত নাই। আমার হালুয়াঘাট উপজেলা বাংলাদেশের 2য় দরিদ্রতম উপজেলা। আমরা এতদিন যে উন্নয়ন দেখেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে, শুধু উন্নয়ন এবং উন্নয়ন দেখেছি। দুনিয়াতে এমন কোনো নজির নাই যে একটা ব্রিজের পিলার হলে সেটা টিভিতে দেখায়, আমরা সেটা দেখতে পেরেছি এতদিন। কিন্তু এখন খুব অবাক লাগে যে পদ্মার ওই পারে শরীয়তপুর, গোপালগঞ্জের মানুষ যে সময় বলে তাদের এলাকা অবহেলিত, তাহলে আমরা কোথায় যাব? মাননীয় স্পিকার, আমি আশা করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার কাছে বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, তার বড় একটি কারণ হলো উনি শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। তার হাত ধরেই বাংলাদেশের একটি সুন্দর অবকাঠামো তৈরি হবে, আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আশা করছি যে এই উন্নয়ন সারা বিশ্বের সাথে বাংলাদেশ তাল মিলিয়ে চলতে পারবে। মাননীয় স্পিকার, আপনি সময় বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং পাশাপাশি আপনি আমার পার্শ্ববর্তী এলাকা হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যেন আমার দিকে সুদৃষ্টি রাখেন এবং আমার এলাকার দিকে সুদৃষ্টিকে রাখেন। সে আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাইবান্ধা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জীবনে প্রথম এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে আমার এলাকা গাইবান্ধা 3 আসন সাদরাপুর পলাশবাড়ির সকল স্তরের ভোটার ভাই ও বোনদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে জামাত বিএনপির কোনো এমপি ছিল না। ক্ষণিকের জন্য একজন ছিলেন অধ্যক্ষ মজলিসুর রহমান। এই কারণেই এই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি ফ্যাসিস্ট সরকারের আমলে। বিগত 13 সালের আন্দোলনে
সারা বাংলাদেশের রেকর্ড আছে, পলাশবাড়ি আন্দোলন সংগ্রামে পিছিয়ে ছিল না। সাতক্ষীরার পরেই পলাশবাড়ি আন্দোলন সংগ্রামের 2 নম্বর তালিকা ছিল। মাননীয় স্পিকার, আজকে সড়ক ও মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী উপস্থিত আছেন। উনি পলাশবাড়ি দিয়ে ওনার এলাকা যাওয়ার পথে পথ সভায় উনি বক্তব্য দিয়েছিলেন, সেই মঞ্চে আমিও ছিলাম। মাননীয় স্পিকার, এই জন্য আমি স্পষ্ট যে কথাটি বলতে চাই, জনগণ দীর্ঘদিন থেকে আমাদের দিক তাকাইয়েছিল জামায়াত ইসলামী অথবা বিএনপির কোনো এলাকায় এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে নির্বাচিত করে দিয়ে এলাকার কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমার এলাকায় কর্তা নদীর পাশে একটি নদী খনন করার জন্য এসেছিলেন। সেখানে জনগণের পক্ষ থেকে দাবি ছিল ব্রিজের, আজ পর্যন্ত সেখানে ব্রিজ হয় নাই। আমি এই ব্রিজগুলির দাবি করেছি, আমার আবেদন জমা দেওয়া হয়েছে, আমার এলাকা 5টি ব্রিজের আবেদন করা আছে। এই জন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে, সেতুমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন যে আমার এলাকার এই ব্রিজগুলি যেন অতি সত্বর কার্যকরী হয়। এবং সারা দেশের তো বাস্তব চিত্র হলো, হাসপাতালগুলির চিত্র একই চিত্র। আমার সাদলাপুর পলাশবাড়ি 2টি হাসপাতাল আছে, জনসংখ্যা ডাক্তারের সংখ্যা 25 আছে 9, কোথাও 30 আছে 8 বা 10। এই সংখ্যা যাতে সংখ্যায় থাকে না, বাস্তবে যেন রূপ দেয়। আর এত দুর্দশাগ্রস্ত এই বিষয়গুলি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি খুব সম্ভব গাইবান্ধা একটি সফরে যাবেন। আমি আশা করি এই সফরে যাওয়ার মুহূর্তে যেন পলাশবাড়িতে আপনার আমি শুভগমন পাই। সম্মানিত ভাইরা, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটা হলো বিগত আন্দোলন সংগ্রামের 22/2/13 সালের পুলিশের গুলিতে পলাশবাড়িতে বিএনপির এক ছেলে এবং জামাতের এক ছেলে গুলিতে প্রথম শহীদ হয়। এবং আপনার 7ই জানুয়ারি থেকে যৌথ বাহিনীর পলাশবাড়ি গ্রামগঞ্জে যেভাবে গুলি চালায়ে 14-15 জনকে গুলিবিদ্ধ করে এবং সাকিব নামে একটি ছেলেকে শহীদ করে দেয়। 23 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 7ই জানুয়ারি 24-এ যে নির্বাচন ঘোষণা ছিল, সেই নির্বাচনের দিনে আমরা পলাশবাড়ি থেকে কোনো ব্যালট বক্স বের হতে দেইনি। একমাত্র আমার জানা মতে ওই সিটে ওখানে কোনো নির্বাচন হতে দেওয়া হয়নি। এটা পলাশবাড়ি সাদলাপুরের জনগণের একটি বড় ধরনের কৃতিত্ব ছিল। মাননীয় স্পিকার, একটু দয়া করে আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। আমার এলাকার ডক্টর আরেগনি ছিলেন বিএনপির 91 নির্বাচনে করেছিলেন বিএনপির থেকে, তখনও আমি নির্বাচন করেছি। আমি 5 বার নির্বাচন করে এই 5মবারে আমি নির্বাচিত হয়েছি। সান্দেপুরে ওনার নামে একটি কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ সান্দেপুর, ওনার নাম হওয়ার কারণে আজ 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ডক্টর আরেগনির নামে একটি স্কুল অ্যান্ড কলেজ আছে সান্দেপুরে, ওনার নাম থাকার কারণে এখানে আজও এমপিভুক্ত হয়নি। আমার এলাকা একটি মেরিহাট মডেল কলেজ আছে, আমার এলাকা হওয়ার কারণে ছাত্র সংখ্যা বলেন, পরীক্ষা পাস বলেন, সব ঠিক থাকার ফলেও সেখানে এমপিভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার, এমনইভাবে আমাদের রাস্তাঘাটগুলি এতদিন দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার তারাই ছিল সব কিছু, আমরা ছিলাম না কারণেই বিএনপি জামায়াত ইসলামীর কোনো এমপি না থাকার কারণে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এই জন্য আমি মাননীয় যোগাযোগ সেতুমন্ত্রীর কাছে আবেদন, খুব তাড়াতাড়ি যেন আমার এলাকার রাস্তাগুলি উন্নয়ন হয়
এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যত আছে এমপিভুক্ত যেদের বাকি আছে সেগুলি যেন এমপিভুক্ত হয়, এবং যেখানে ঘর নাই বিল্ডিং নাই সেগুলি যেন বিল্ডিং এর ব্যবস্থা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ ৯ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইয়াসির খান চৌধুরী। জনাব ইয়াসির খান চৌধুরী, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে এই প্রথমবারের মতো বক্তৃতা দিতে পারছি এবং প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছি বলে আমি মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্য, যার পরিচয় দিয়ে, যার গঠন করা দলকে দিয়ে আমরা আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবকে, যার পথ ধরে নন্দাইলের জনগণ আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং আমি এই সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার অবহেলিত নন্দাইলের জনগণের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, চিরকৃতজ্ঞ। তারা বারবার আমার পরিবারের প্রতি আস্থা রেখে এই মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে এবং আমার পূর্বপুরুষদের এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল সংসদ সদস্য নির্বাচিত করে। মাননীয় স্পিকার, নন্দাইলের একজন কৃষকের স্বপ্ন, একজন যুবকের স্বপ্ন, একজন শ্রমিকের স্বপ্নই আমার স্বপ্ন। মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি ওয়াদাবদ্ধ, তাদের এলাকার উন্নয়নের জন্য আমি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় স্পিকার, আমি তাদের নেতা নই, আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি তাদের সেবক হয়ে, তাদের কর্মী হয়ে নন্দাইলের উন্নয়ন করতে চাই, তাদের পাশে থাকতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাতে চাই, আমার এলাকায় প্রায় 1250 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোর খুব করুণ দশা। মাননীয় স্পিকার, রোগী যদি রাস্তা দিয়ে নিতে হয় তারা আরো অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু হয়ে পড়ে এবং গর্ভবতী মায়েরা হাসপাতালে যেতে পারে না, রাস্তার যেই করুণ দশা। মাননীয় স্পিকার, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদেরকে এই সংসদে পাঠিয়েছে তাদের প্রতিনিধিত্ব করে তাদের এলাকার উন্নয়নের জন্য। মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওয়াদাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে গেছিলাম, তারা সেটা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বেহেশতের টিকিট বিক্রি করার জন্য মানুষের কাছে যাইনি, আমরা বেহেশতের টিকিটের কথা বলে জনগণের কাছে যাইনি, আমরা গেছিলাম আমাদের ইশতেহার নিয়ে, সেই ইশতেহারকে মানুষ বিশ্বাস করেছে, আমরা এই প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, এই বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের পরে মানুষ, এমনকি বিরোধী দলীয় যা সংসদ সদস্যরা আছেন, তারাও এখন তাদের এলাকায় ফ্যামিলি কার্ড চাচ্ছেন, তারাও তাদের এলাকায় কৃষক কার্ড চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে বলা হয়েছিল সেইগুলো ভুয়া। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই সনদ নিয়ে এই সংসদে ডিবেট করেছি। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্পিকার, জুলাই সনদ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাস্তবায়িত হবে, তবে যে এই জুলাই সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ প্লাজায় সই করেছিল, সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। তবে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে হয়, জনগণের দৃষ্টি ফিরানোর চেষ্টা করা হয়, অপচেষ্টা করা হয়, তাহলে সেটা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে, মাননীয় স্পিকার, 1971-কে নিজেদের দলের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ তাদের নিজস্ব সম্পত্তি, সেটি হবে ভুল, সেটি হবে আত্মঘাতী। বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, সেই জন্য আমি আহ্বান জানাতে চাই, আপনারা একত্রিতভাবে কাজ করার কথা মুখে বলেন,
বলেন, মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না মাননীয় স্পিকার, আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। We do not want to stick with the past. We want to proceed with Bangladesh. We want to make a better future for our country, for the next generation, মাননীয় স্পিকার। সেই জন্য আমাদেরকে যদি একত্রিতভাবে কাজ না করি তাহলে খাল কেটে কুমির আনা হবে মাননীয় স্পিকার। কাজেই আমি ওনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে এবং তাদেরকে আমি আহ্বান জানাতে চাই যেন আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না করি। ডিবেট হবে, আপনাদের সংসদ সদস্যরা অনেকে বলেন ডিবেট করব, ডিবেট করেন, কিন্তু আমরা কোনো ন্যারেটিভ তৈরি যেন না করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আপনাদের জোটের যে দলগুলো আছে তারা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী একটি উক্তি করেছেন যে আমাদের জুলাইয়ের সময় যে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সংখ্যা নিয়ে। মাননীয় স্পিকার, ৭১-এর ৩০ লক্ষ, ৩ লক্ষ নিয়ে এখনো বিতর্ক চলছে। আমরা জুলাইকে নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর ১০০ বছর পরে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে যেতে চাই না মাননীয় স্পিকার। যেটা আমাদের বাস্তব সেটাই যেন আমরা, মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন, আপনার এলাকার পাশের লোক মাননীয় স্পিকার। জুলাই সনদ নিয়ে, জুলাই নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে দিতে চাই না মাননীয় স্পিকার। সেদিকে সকলকে আমি নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় আমাদের একটি কথা বারবার মনে পড়তো, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে আপনি অনেক দূরে, তারপরেও 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল তারা মাননীয় স্পিকার, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গোটা সংসদ, তথাকথিত ক্যাবিনেট এবং কি প্রশাসনের কিছু লোকদেরকে নিয়ে মাননীয় স্পিকার, আঞ্চলিক ভাষায় বলতে হয় তারা ভাগছে, দেশ থেকে পালায় গেছে মাননীয় স্পিকার। এমন পরিণতি যেন আমাদের না হয় সেই দিকে আপনাদেরকেও এই দিকে খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে দেন। আপনাদেরও পরিণতি যেন এরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না যেন বাংলাদেশের জনগণ আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে, মাননীয় স্পিকার, বাংলাদেশ শুড বি আ সুপার পাওয়ার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে এগোচ্ছেন, কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা দেখেছি অতীতে ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখা হতো, রুগী অ্যাম্বুলেন্স দিয়ে যেতে পারতো না, শিশুরা স্কুলে দেরি হয়ে যেত, বাচ্চারা, ব্যবসায়ীরা ব্যবসা করতে রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রথা ভেঙে দিয়েছেন, নিজে এখন সিগন্যালে দাঁড়ান। এই প্রথাগুলা যে গঠন হয়েছে, এই প্রথাগুলা যে তিনি করছেন সেগুলা যেন অব্যাহত রাখে, সেই জন্য আমাদেরকেও তাকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না, সামগ্রিকভাবে we need to work as a team to build Bangladesh. We need to work as a team for the betterment of our country and for the betterment of democracy, Mr. Speaker. আমি আর বক্তব্য বিলম্ব করতে চাই না। So I appeal to the honorable members of the opposition in parliament, let us be united, let us build the country, let us work for the betterment of the country. And থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা। জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখেই একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে
20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, তো তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার এক নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করেন, আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগান। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সব সময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারিভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে তাহলে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরও বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরও যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্যে প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্যে। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরও সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এই জন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। 1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি, আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক
কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা কিবরিয়া। জনাব রেজা কিবরিয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কনগ্রাচুলেট করতে চাই, আপনি এই চেয়ারে বসেছেন। আমরা সবাই খুব সন্তুষ্ট হয়েছি আপনার কাজ দেখে। আর আমি আরেকটা ধন্যবাদ দিতে চাই স্পিকার সাহেবকে। মাননীয় স্পিকার আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, যে আমাদের সারা দেশের মানুষ সম্মান করে। এটা আমাদের একটা গর্বের বিষয় যে উনি আমাদের অভিভাবক হয়েছেন। আমি আল্লাহ তাআলা থেকে ধন্যবাদ দিতে চাই যে যেই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, সেখানে আমার বাবা 25 বছর আগে বক্তৃতা দিয়েছিলেন এই একই জায়গায়। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নবীগঞ্জ বাহুবলের জনগণকে এবং আমার প্রধানমন্ত্রীকে, আমার জন্য এই সুযোগ উনি করে দিয়েছেন। এখন এই যে একটা কঠিন পরীক্ষা দিয়ে আসলাম আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্যে? একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে। তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্যে? আমাদের 71-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের জ্বালাময়ী বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই তাদের বিচার, তাদের আক্রমণের বিচার আমাদের দিতে হবে। তো এটা না দিলে মানুষ কোনো পাত্তা দিবে না। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে আমার প্রধানমন্ত্রীর বাবা এবং মা, তারা যে দেশের জন্যে কত বিরাট অবদান রেখেছে এটা বলা খুব কঠিন। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই। এবং এই সাহসী পরিবার, আমি জাস্ট বলবো যে উনি 17 বছর পরে দেশে ফিরেছেন, একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্যে। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। আর আমাদের যে এলাকার মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এলাকার মানুষরা, সব নেতারা বিশেষ করে অনেক খেটেছে। আমার সহধর্মিনীও ছিল, সেও অনেক কাজ করেছে, সিমি কিবরিয়া, এটার জন্য আমি কৃতজ্ঞ। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, দেখি আমি সময় পাই কিনা। বড় বড় কয়েকটা প্রজেক্ট আমাদের নবীগঞ্জ বাহুবলের দরকার। মানুষের আকাঙ্ক্ষা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারা নিশ্চয়ই এগুলি করবে। 1 নম্বর হলো একটা 200 শয্যা, একটা মডার্ন আধুনিক একটা হাসপাতাল। আমি গিয়ে নবীগঞ্জ হাসপাতালে গিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি যে মানুষগুলি সব মাটিতে শুয়ে আছে করিডোরে। এটা কি করে হয়? একটা সভ্য দেশে এটা হতে দেওয়া উচিত না। তো এটা খুব জরুরি। আরেকটা হলো একটা নার্সিং কলেজ। আমাদের মেয়েদের এই ফিল্ডে শিক্ষা দিলে তারা দেশে বিদেশে তারা যেতে পারবে ভালো চাকরিতে। বিদেশে গেলে শুধু না, এটা নট এনাফ। এবং আমাদের বিদেশে যাওয়ার যে ছেলেরা যেতে চায়, ওদেরকে ভালো চাকরিতে পাঠাতে হবে। শুধু বিদেশে তারা গিয়ে স্ট্রিট ক্লিনার হবে, এটা কোনো মানে হয় না। তো একটা প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং কলেজ আমাদের খুব জরুরিভাবে দরকার।
আমাদের রাস্তাঘাটের অবস্থা, দুরবস্থা, এটা তো খুব সবাই জানে। প্রত্যেক সাংসদ একই সমস্যা ফেস করে। সো এটা অনেক উন্নতি করতে হবে। আমি মাননীয় মন্ত্রীকে ওনাকে বলবো, উনি যদি এই ব্যাপারে খেয়াল করতে পারে। ফাইনালি আমি দুইটা ব্যাপারে বলতে চাই। একটা হলো যে আমার একটা সিরিয়াস একটা এপিডেমিক এর মধ্যে আছি, ড্রাগস, বিভিন্ন নাশকতার উপায় বাংলাদেশের ওই ছেলে মেয়েগুলির তারা ওদেরকে ধরা দিচ্ছে, এবং এটা আমাদের করতে হবে, কড়াভাবে দমন করতে হবে, কথায় না। সিঙ্গাপুরে যেমন আপনারা জানেন যে হেরোইনের 10 গ্রাম হলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়। তা আমাদের ড্রাগসগুলিকে বিভিন্ন স্তরের হিসাব করে আমাদেরকে ওদের অপরাধগুলি দেখতে হবে, এবং কিছু ডেথ পেনাল্টি না দিলে আপনারা এটা থামাতে পারবেন না। লোককে বকাঝকা করে এটা সম্ভব না। সো আমি মনে করি আমাদেরকে যদি শক্ত হাতে বন্ধ করতে হয়, আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাজ করেন, তারা। মাননীয় সদস্য, 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। তো এই জিনিসটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা একটা বিরাট ইস্যু হয়ে গেছে গ্রামে গঞ্জে। আমার বিশ্বাস হয়নি যে গ্রামের ছেলেরা বিভিন্ন মাদকদ্রব্য সম্বন্ধে তাদের জ্ঞান কত, আমি দেখে আমার মন খারাপ হয়ে গেছে। এগুলো তো জানাই উচিত না এই ছেলে মেয়েদের, কিন্তু আমাদের কোনো ফেলিয়ার আছে এখানে। আমার একজন পুলিশ আমাকে বলল যে একজন মাদকদ্রব্য ট্রেডার, সে 50 বার তাকে ধরা হয়েছে, এবং 50 বার সে ভালো আইনজীবী আছে ওনার, 50 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো লোকটা হাসে পুলিশ আসলে, বলে আপনারা কিছু করতে পারবেন না। তো এরকম অবস্থা আমাদের হতে দেওয়া উচিত না। সো তাদের আপনারা শক্ত একটা ব্যবস্থা নেন এই মাদকদ্রব্য ব্যবসায়ীদের। ফাইনালি আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আবার আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিবার থেকে। আপনারা হয়তো জানেন না, শাহ এএমএস কিবরিয়া ছিলেন পররাষ্ট্র সচিব 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, এবং ওনাকে মনোনয়ন দিয়েছে থাইল্যান্ডের রিজনাল পজিশনে আন্ডার সেক্রেটারি জেনারেল, উপমহাসচিব হিসাবে আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তো ওনার প্রতি আমি পার্সোনালি কৃতজ্ঞ। আমার বাবারা ওখানে খুব সুখে ছিলেন 11 বছর, কিন্তু আমি অনেক সময় লোকে জানে না আমরা পরিবারের প্রতি কত কৃতজ্ঞ। তো এখানে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ, আর ধৈর্য নিয়ে আপনারা শুনেছেন, এবং আমাদের সমস্যাগুলি আশা করি মন্ত্রী মহোদয়রা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা সহ সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি জাতীয় সংসদে আজকের কথা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 104 খুলনা 6 সর্বস্তরের জনগণের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, এই জন্য যে তারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, দেশ এবং জাতির জন্য স্বাধীনতার উত্তর যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং জাতির জন্য উদাহরণ সৃষ্টি করেছেন, আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সমস্ত শহীদদের জন্য জান্নাতবাসী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকের এই মহান জাতীয় সংসদে সেই অকুতভয় সৈনিক আমাদের মাঝে বসে আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকে গঠনমূলক, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই কাজের মধ্য দিয়েই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজকের অত্যন্ত পছন্দনীয় একটি সংগঠনের রূপ নিয়েছে এবং তাদের হৃদয়ে স্থান দিয়েছে। মাননীয় স্পিকার, জনগণের অনেক ভালোবাসা এবং আস্থা অর্জনের মাধ্যমে আজ আমরা জাতীয় সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আজ সংসদে এসে মনে পড়ছে যাদের উপস্থিতি ছিল আজকের এই মহান জাতীয় সংসদে, তারা আজকের নাই। তাদের দিক নির্দেশনা জাতি অনেক উপকৃত হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জামায়াত ইসলামী জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার পাশাপাশি বিভিন্ন সময়ে জামায়াত ইসলামীর জাতির সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আজকের আমাদের মনে রাখতে হবে, 2 মাস হলো সরকার গঠন করেছে। এই সরকার প্রমাণ করতে পারেনি 2 মাসের মধ্যে যে চাঁদাবাজি দূর হলো না, দখলদারি দূর হলো না, হামলা বন্ধ হলো না এবং জাতির কাছে যে ওয়াদা করেছিল সেটা পূরণ হচ্ছে না। অতএব আমরা মনে করি ইতিমধ্যে চট্টগ্রাম ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা, সারা দেশে পরিকল্পিতভাবে তারা হামলা করছে। এগুলো আমরা চাই যে সরকারের যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়গুলো সামনে নিয়ে এসে জনগণের নিরাপত্তার ব্যবস্থা ওনারা করবেন। মাননীয় স্পিকার, আমি মনে করি জাতি আজ অনেক সংকটের মধ্যে রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতির কারণে। এগুলো উন্নতি আমরা কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, জাতীয় রাজনীতিতে আজকে আমরা বলি, ইতিমধ্যে মাননীয় 2-1 সদস্য বলেছেন, মোনাফেক শব্দটি উচ্চারণ করেছেন। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তারা হচ্ছে মোনাফেক। একটা হলো আমানতে খেয়ানত করা, মিথ্যা কথা বলা এবং ওয়াদা খেলাপ করা। আমরা বলবো যে বাংলাদেশের জামায়াত ইসলামী তার সকল স্তরের লোকদেরকে তৈরি করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে এই মুনাফিক শব্দটি বলা যায় না। আমরা বলবো, নিজেদের চেহারা নিজেদের আয়নাতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। অতএব এই বিষয়গুলো সামনে রেখে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে আলোচনা হয়েছেন সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। একটু এই জন্য আমি মনে করি যে আজকের জাতীয় সংকট দূর করার জন্য কথা আসছে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা এবং দেশ পরিচালনার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত স্পিকার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা আমাদের কথাগুলো আরও সংযত করব এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে মিষ্টি কথা বলার চেষ্টা করব। আমার এলাকা হলো সুন্দরবন এলাকা। আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে সুন্দরবনে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মধু খাওয়ার এবং সুন্দরবন ভ্রমণে আমি দাওয়াত দিচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার নির্বাচনী এলাকায় এই নির্বাচনী এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো মাননীয় জাতীয় সংসদ সদস্যরা বলেছেন। রাস্তাঘাটের সমস্যা, টেকসই বেড়ি বাঁধের
ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি খুব ইন্টেলিজেন্ট। আমি সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকেই দেখাচ্ছিল এরকম, হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন, এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। মাননীয় স্পিকার 1 মিনিট। জি মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সমস্যার মধ্যে আমি মনে করি যে উপকূল এলাকা হওয়ার কারণেই প্রতি বছরেই প্রায় বেড়িবাঁধ ভেঙে যায়। দ্রুত এই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে এবং আমার নির্বাচন এলাকায় 2টি উপজেলা আছে, তার মধ্যে কয়রাকে আমরা পৌরসভা মানে উন্নতি করার জন্য ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি, এটা যেন বাস্তবে রূপ নেয়। আমার এলাকায় মৎস্য চাষের অনেক সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রাজস্ব আয় হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমরা সেখানেই একটা মৎস্য শিল্প আমরা গড়ে তুলতে চাই। আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি অনুরোধ রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পিরোজপুর 2 আসন। না, উনি দিবেন মাননীয় সদস্যবৃন্দ, এত বড় কৌটা না দিলে মিডিয়াম দিবেন, বোঝা গেছে। আলোচনায় অংশগ্রহণ করবেন পিরোজপুর 2 পিরোজপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আহমদ সুহেল মঞ্জুর। জনাব আহমদ সুহেল মঞ্জুর, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই প্রথমবারের মতো সংসদে বক্তব্য দিতে পারার জন্য প্রথমে আমি পরম করুণাময় আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিরোজপুর 2 কাউখালী ভান্ডারা নেসারাবাদের জনগণকে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সনাতনী ভাই বোনদের, যারা বিগত দিনে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী সরকারদের সাথে জড়িত ছিল। সবসময় আমার ধারণা ছিল যে সনাতনীরা নৌকাতে ভোট দেয়, কিন্তু এইবার তারা প্রমাণ করেছে যে না, তারা স্বাধীনতার সপক্ষের শক্তি, তারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের জন্যে তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং একই সাথে উনি আমাদের দেশের অভিভাবক ছিলেন। আমি গভীর সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমাদের সেই বীর সেনাদের, এবং একই সাথে আমাদের মা বোনদেরকে স্মরণ করছি। আমি গভীর বেদনা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই গত 18 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত আমাদের হাজার হাজার নেতাকর্মী, যারা খুন গুণের এবং হামলার শিকার হয়েছিল। আমিও হামলার এবং মামলার শিকার হয়েছি, এবং একই সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিস্ট সরকারের দ্বারা নিহত অন্যান্য পরিবার পরিজনদেরকে। বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না, বা তারা সবসময় আমাদের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। আপনারা জেনে খুশি হবেন এই জুলাই গণ অভ্যুত্থানে যেসব শহীদ হয়েছেন যারা, তাদের জন্য আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যে 1540টি অ্যাপার্টমেন্ট এবং যারা আহত হয়েছেন তাদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি শ্রদ্ধাভরে এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন, যার কারণে আজকে আমি আমার এলাকার প্রতিনিধি হিসাবে কথা বলতে পারছি। আজকে উনি দিনরাত যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, সেটা আমাদের যারা আমরা আজকে নবনির্বাচিত মন্ত্রী এবং এমপিরা আছি, এটা আমাদেরকে অনেক উৎসাহ দেয়, অনেক উদ্দীপনা দেয়। মাননীয় স্পিকার, আমার এলাকা পিরোজপুর 2, কাউখালী, ভান্ডারা, নেসারাবাদ এই 3টি উপজেলা নিয়ে এই আসনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছেন,
তাদের মধ্যে নেসাবাদ উপজেলার সারসিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব মৌলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহে, ভান্ডারিয়ার কৃতি সন্তান সাংবাদিক তফজ্জল হোসেন মানিক মিয়া, ভান্ডারিয়ার কৃতি সন্তান আমার বাবা মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, এবং আরও আছেন সাবেক এমপি মাওলানা আব্দুর রহিম। আমি তাদেরকে স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সারসিনা দরবার শরীফে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব একাধিকবার পরিদর্শন করেছিলেন এবং আমাদের মরহুম হুজুরের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছিলেন। মাননীয় স্পিকার, গত 2 মাসে বিএনপি সরকারের গৃহীত কার্যক্রম ও উদ্যোগ ইতিমধ্যেই দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অল্প সময়ের মধ্যেই আমরা প্রমাণ করতে পেরেছি সৎ ইচ্ছা, দক্ষ নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে পরিবর্তন সম্ভব। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা একটি কার্যকর ও জনগণ বান্ধব প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। আমাদের নেসরাবাদ উপজেলাটি বাংলাদেশের ভিতরে একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক উপজেলা। এই উপজেলায় বিশাল নার্সারি শিল্প রয়েছে, এই উপজেলায় কাঠ শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, যেগুলি আমাদের আগামী দিনে এই প্রসার করার জন্য আমাদের সরকারের আশু সহযোগিতা প্রয়োজন। এখানে উল্লেখযোগ্য মাননীয় স্পিকার, গত 18 বছরে আমাদের এই আসনে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা দুর্নীতির মেগা উদাহরণ স্ট্যাবলিশ করেছেন। কোনো উন্নয়ন হয়নি, কিচ্ছু হয়নি, যার ফলে আমাদের এই গোটা পিরোজপুর জেলায় সকল প্রকার উন্নয়ন কার্যক্রম বন্ধ আছে এবং আমাদের প্রতিটি উপজেলা খুব খারাপ অবস্থায় আছে। এই জন্য আমি দাবি করছি যারা বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন এবং সরকারি কর্মকর্তারা যারা কাজ না করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাননীয় স্পিকার, আমার আসনের 3টি উপজেলার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। 1 নম্বর, ভান্ডারিয়া উপজেলার কচা নদীর উপরে টগরা চরখালি স্থানে সেতু নির্মাণ। 2য়, নেসরাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর উপর শাহ নেসারউদ্দিন নামে সেতু নির্মাণ। নেসরাবাদ উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উন্নতিকরণ। নেসরাবাদ উপজেলার 8 ঘর কুরিয়ানা পেয়ারা বাগানকে পর্যটন নগরী ঘোষণা করা এবং কাউখালী উপজেলার 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। মাননীয় স্পিকার, আজকাল বিরোধী দলের সদস্যরা প্রায় বলে বেড়াচ্ছেন যে বিএনপি জুলাই সনদ দিয়ে প্রতারণা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি জুলাই সনদের প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে পালন করবে, যা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে। দেশের স্বার্থ নিয়ে কারা 1971 সালে প্রতারণা করেছেন জনগণ তা ভুলে যায়নি এবং কখনোই ভুলবে না। আপনারা অহেতুক জুলাই সনদ নিয়ে অপপ্রচার করে দেশের জনগণকে বিভ্রান্ত করবেন না। বিএনপি সবসময় দেশের স্বার্থে সকল প্রকার অঙ্গীকার অতীতে পূরণ করেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ পূরণ করবে। তাই আমরা আশা করব বিরোধী দলের সদস্যরা দেশের স্বার্থে অপপ্রচার থেকে বিরত থাকবেন। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে আমরা সবাই দল মত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করব। আমরা যদি আন্তরিকতা, দেশপ্রেম এবং পারস্পরিক। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ। জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর আমার নির্বাচনী এলাকা তারা কলারোয়া সাতক্ষীরা 1 আসনের ভোটারদের বা জনগণকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দলের বেশ কয়েকজন বন্ধু জামাতকে কটাক্ষ করেই বক্তব্য রাখলেন। তো আমি বলতে চাই যে আমাদের একটু ইতিহাসটা জানা দরকার। মাননীয় স্পিকার,
প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নির্বাচনে কিন্তু জামাত ইসলামী ভোট দিয়ে সহযোগিতা করেছিল। মাননীয় স্পিকার, এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির পাশাপাশি জামাত ইসলামও শরিক ছিল। 91 সালে বিএনপি তো জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করলো। মাননীয় স্পিকার, কটাক্ষ করার কি আছে? যদি এতই আমরা খারাপ হই, তাহলে সেদিন তারা এ সমর্থন চাইলেন কেন? 99 সালে যখন বাংলাদেশের 4 দলীয় জোট গঠন হলো, একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, তখন জামাত ইসলামী কি খুব ভালো হয়ে গিয়েছিল আর এখন খুব খারাপ হয়ে গেল? আপনারা দুইজন আমাদের 2 দায়িত্বশীলকে মন্ত্রী বানালেন কেন? তিনটা মন্ত্রিত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই না, 2008 সালে একসঙ্গে আমরা নির্বাচন করছি। 2001 সালে তো করছি, 8 সালে করছি, 18 সালেও করছি। 18 সালে তো ধানের প্রতীক জামাত ইসলামী নিয়েই তো আমরা একসঙ্গে ইলেকশন করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে যে বন্ধুরা কটাক্ষ করছেন, নির্মূল করার কথা বলছেন, তারা কি একটু অতীতের ইতিহাসটা দেখবেন না? স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বেগম জিয়ার আহ্বানে যেদিন তিনি আহ্বান জানিয়েছিলেন হেফাজতের মিটিং থেকে, শুধু তাই না, আরেকটা ছিল ডেমোক্রেসি, কি জন, মার্চ ফর ডেমোক্রেসি। মাননীয় স্পিকার, সেদিন কিন্তু বিএনপির কোনো ভাই শহীদ হয়নি, ইসলামী ছাত্র শিবিরের ভাইরাই শহীদ হয়েছিল। আমরা প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়াকে বিএনপির নেতা কর্মীদের মতো আমরাও শ্রদ্ধা করি। সারা বাংলাদেশের জামাত ইসলামী তথা ইসলামী দলগুলোর লোকেরা প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়াকে আমরা বিএনপি নেতাদের মতো না হলেও আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের বর্তমান বিএনপি কোন দিকে চলছে। সেই বিএনপি তো নেই। আমার প্রিয় সহকর্মীদের বা আমাদের এখানকার সরকারি দলের ভাইদের বলতে চাই, একটু অতীত ইতিহাসটা একটু পর্যালোচনা করে আমাদের সঙ্গে সেই ধরনের কথাবার্তা বলেন। মাননীয় স্পিকার, আমার তো সময় অন্তত মিনিট 5 বাড়িয়ে দিন। আমি আপনাদের বলতে চাই যে আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের দলের নেতা আমিরে জামাত প্রথম দিনেই তো বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আজকে কেন আমাদেরকে আন্দোলন সংগ্রামে আপনারা ঠেলে দিচ্ছেন? আজকে গণভোটের দাবিতে কেন আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হচ্ছে? আমাদের তো সেই দিনের কথা মনে করে আতঙ্কিত হচ্ছে যে আমাদেরকে 91 সালে এইভাবেই আমাদের আন্দোলন সংগ্রামে ঠেলে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, সেদিন কিন্তু বিএনপি কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নিজেরাই পাশ করেছিল। আমাদেরকে আবার সেই আন্দোলন সংগ্রামে ঠেলে দিয়ে একদিন না একদিন আপনারা এই গণভোট, যেটা জনগণ 70% ভোট দিয়ে পাশ করলো, সেইটা আপনারা বাস্তবায়ন করবেন না। আর আপনারা বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। জনগণ কি তা বিশ্বাস করতে পারে? প্রিয় ভাইদের দৃষ্টি আমি আকর্ষণ করব, মানুষের আস্থা অর্জন করার মতন কথা আপনারা বলেন। যে জনগণ 70% ভোট দিল, তাদের সেই গণভোটের ব্যাপারে কথা নেই, আপনারা জুলাই সনদের ব্যাপারে আপনারা অঙ্গীকার করছেন। এটা তো মানুষ তো বিশ্বাস করবে কি করে? মাননীয় স্পিকার, এবার আমার এলাকার একটু কথা বলি। সময় বাড়িয়ে দেন, একটু অন্তত মিনিট 5 বাড়িয়ে দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জি, আপনাকে 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমার জেলা সুন্দরবনের জেলা, নাবারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন আমাদের দেওয়া লাগবেই সরকারকে। আপনি একটু আমাদের পক্ষ হয়ে একটু বলেন, এটা সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি। আপনারা ঢাকা থেকে একেবারে সুন্দরবনজে রেল লাইনে অল্প ভাড়ায় একেবারে চলে যেতে পারবেন। আমাদের এই পর্যটন, তারপরে সেখানকার যে সবজি, মাছ, নিশ্চয়ই আপনারা জানেন যে সাতক্ষীরা হলো মাছের রাজা, আমের রাজা।
সেই ফসল, সবজি, ফল সব কিছু ঢাকা শহরে একেবারে অল্প খরচে চলে আসবে। আপনারা কম দামে এখানে জিনিসপত্র সব পাবেন। মাননীয় স্পিকার, আমাদের এখান থেকে যখন বাড়ি যাই, গিয়ে যখন দেখি যে বিশাল লাইন, তেল সংকট, লোডশেডিং ঘন্টার পর ঘন্টা, আমরা জবাব দিতে পারি না। আমাদেরকে বলে যে 4 জনে বানালাম সাতক্ষীরায়, এখনো আমাদের তেল আমরা পাই না, বিদ্যুৎ পাই না, লোডশেডিং পাই না, আমরা দায়ী হয়ে যাই। আমরা যতই বলি যে এটা জাতীয় সংকট, কিন্তু পাবলিক মানতে চায় না। এই জন্য সরকারকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব, বিশেষ করে যে আজকে যে আমাদের কমিটি গঠন করা হলো, এই কমিটি যত দ্রুত, সরকারি দল বিরোধী দল মিলে, বাংলাদেশের ইতিহাসে এটা আজকে একটা অনন্য যে আমরা এটা করতে পারলাম। মাননীয় স্পিকার, আমরা কি ছাত্র রাজনীতি সহ আমরা যে আজকে আমাদের বাইরে গিয়ে আন্দোলন করতে হয়, সব কি আমরা এরকম কমিটি গঠন করে কি আমরা ঠিকঠাক করতে পারি না? আমাদের তো এই জাতি গঠন তো আমাদেরকেই করতে হবে, এই দেশটা তো আমাদেরকেই গঠন করতে হবে। আজকে আপনি দেখেন সরকারি দলের ভাইরা যেভাবে বক্তৃতা করেন, মনে হয় যেন বিরোধী দলের। হসপিটালে মানে চিকিৎসা নেই, রাস্তাঘাটে মানে ভাঙাচোরা, এটা তো সরকারি দলের লোকেদের বক্তৃতা হতে পারে না, কিন্তু আজকে তাই করতে হচ্ছে। মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় বসেন প্লিজ। ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যে একটা বিষয় এনেছেন যে আপনাদের রাজনৈতিক দলকে নির্মূল করার কথা কেউ কেউ বলেছে। আমি শুনিনি এই সমস্ত কথা, তবে নির্মূল করার এই শব্দটা ইতিবাচক রাজনীতি সংস্কৃতি বহন করে না। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম মঞ্জুরুল করিম রনি। জনাব এম মঞ্জুরুল করিম রনি নেই না? আলোচনায় অংশগ্রহণ করবেন বগুড়া 1 আসন থেকে নির্বাচিত জনাব কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায়? আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, বগুড়া 18 বছরে বৈষম্যের শিকার। আপনি একটু সময় বাড়িয়ে দিবেন, একটু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই বগুড়াবাসীর পক্ষ থেকে। আজকের আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে ঘোষণা করতে চাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার এলাকার মানুষকে, যারা সকল ধর্মের এবং সকল স্তরের মানুষ, বিশেষ করে আমাদের এই এলাকার হিন্দু ভাই বোনদের আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে সবাই সম্মিলিতভাবে ভোট দিয়েছেন। আর মুসলমান ভাইদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা। তারা আমাকে ঐক্যবদ্ধভাবে, আমার মনে হয় 1,13,000 ভোটের ব্যবধানে তারা আমাকে বিজয়ী করেছেন। প্রায় কাস্টিংয়ের 75% ভোট আমাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেবকে, যিনি যার দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমুখী পরিকল্পনা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার ভবিষ্যৎ পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে আরও স্মরণ করতে চাই স্বাধীনতা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ যারা আত্মহুতি দিয়েছেন এই বাংলাদেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা, এবং ২ লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা কিছু বলতে হবে। আমার এলাকার মানুষ গত 18 বছর তারা কোনো উন্নয়নের ছোঁয়া পায় নাই। ওই এলাকায় আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলোই মূলত তাদের উন্নয়ন হয়েছে। তারপরে এই 18 বছরের কোনো উন্নয়ন হয়নি। শুধু একটি মাত্র কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এই বগুড়ার সন্তান। তারা বগুড়াকে ভালোবাসেন, বগুড়াকে লালন করেন, ধারণ করেন। আমার এলাকার মানুষের সর্বপ্রথম সমস্যা হলো নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গন থেকে তারা রক্ষা পেতে চায়। এই নদী ভাঙ্গনের কাজ করেছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে 2001 থেকে 6 সাল পর্যন্ত আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তার নির্দেশে এবং তার সহযোগিতায় নদীর কাজ করেছি। আমরা বিশ্বাস করি আমার প্রতিটি ইউনিয়নে আমি তাকে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তিনি আমার এলাকার জানেন এবং তার এই সরকারের সময়ে তার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমার এলাকার মানুষের সেই নদী ভাঙ্গনের কাজে তার স্থায়ীভাবে বাস্তবায়ন করে আমার এলাকার মানুষকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে পারবো। মাননীয় স্পিকার, আমার এলাকায় চরাঞ্চলের মানুষ আজকে বেশিরভাগে তাদের বৈষম্যের শিকার। সেখানে কোনো উন্নয়ন নাই, সেখানে স্কুল নাই, কলেজ নাই, সেখানে রাস্তাঘাট নাই। সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছি তাদের এই কাজগুলো করার জন্য, পাশাপাশি নিরাপত্তার জন্য একটি পুলিশি তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং একটি হিমাগার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। মাননীয় স্পিকার, আমি মোকামতলা থেকে আমাদের সোনাতলা হয়ে তেকানি হয়ে সারিয়াকান্দি পর্যন্ত একটি রাস্তা আছে, যেটা সড়কের সেতু মন্ত্রী মহোদয় তার সংরক্ষণ করেন। আমি এই রাস্তাটি আমি প্রশস্ত করে এই রাস্তাটি করতে আমি অনুরোধ জানাচ্ছি এবং মোকামতলা এবং সোনাতলাতে একটি বাইপাস নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা দুঃখ আছে। আমরা প্রায়ই একটা যমুনা নদীর উপর একটি ব্রিজ হয়েছে, এই গোটা উত্তরবঙ্গর মানুষের যাতায়াত করে। সেইখানে এই যাতায়াতের সময় একটা জিনিস আমরা লক্ষ্য করি, বিভিন্ন পর্বে বিশেষ করে ঈদের সময় ওই কোনো একটা দুর্ঘটনার কারণে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ তারা গাড়িতে আটকে গেছে। আমি আহ্বান জানাবো বা মহান সংসদে উপস্থাপন করব, আরেকটি যদি দ্বিতীয় যমুনা সেতু যদি তৈরি করতে হয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো। সেক্ষেত্রে যদি যমুনা নদীর উপর দ্বিতীয় সেতুটি যেন সারিয়াকান্দি জামালপুর হয়ে ঢাকার সাথে যদি এই যমুনা সেতুটি করা যায়, সেক্ষেত্রে 70 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং অনেক কর্মঘণ্টা বেড়ে যাবে। এ দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, আমার এলাকার মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্সের জন্য মানুষের কাছে কথা দিয়েছি। তারা আমার কথা মতো কাজ করেছে, যথেষ্ট ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি ওই এলাকার অবৈধ বালু উত্তোলন এবং পরিবহন আমি জিরো টলারেন্স নিয়েছি এবং সেখানে বালু উত্তোলন এবং পরিবহন বন্ধ করা সম্ভব হয়েছে। আমি এই জন্য সেখানকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমি সর্বশেষে বলতে চাই, এই সংসদ বহু শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংসদ স্থাপিত হয়েছে। আমি সকল সদস্যের প্রতি আহ্বান জানাবো, আমরা অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 20 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তমিজ উদ্দিন। জনাব মোহাম্মদ তমিজ উদ্দিন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, এত কম দিলে কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ। অগণিত শুকরিয়া আদায় করছি আমার রবের প্রতি, যাহার দয়ায় এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দলের দলীয় প্রধান, যার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই নেতার প্রতি, যিনি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। স্মরণ করছি আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই আমার নেতা, আমার সংসদীয় দলের নেতা, আমার দলের সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার দয়ায় আমি মনোনয়ন পেয়ে
ঢাকা 20 নির্বাচনী এলাকার সবগুলা কেন্দ্র থেকেই বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকাটি রাজধানীর অত্যন্ত সন্নিকটে এবং অনেক বড় একটি উপজেলা, 16টি ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে গঠিত। এই কৃষি প্রধান এলাকাটি, যার মাঝখান দিয়ে বয়ে চলেছে বংশী নদী, যার এক প্রান্ত যমুনার থেকে শুরু করে ধলেশ্বরী এসে বুড়িগঙ্গার সাথে মিশেছে। এই নদীটি একটা বিরাট অংশ বালু জমে বন্ধ হয়ে গিয়েছে, বর্ষাকালে চলে আর শীত মৌসুমে শুকিয়ে যায়। এই নদীটি পুনর্খনন করলে এবং একটা সুইচ গেট যদি করা যায় তাহলে আমাদের কৃষককুল বিশাল উপকৃত হবে এবং শীত মৌসুমে সুইচ গেটটি বন্ধ করে পানি যদি আটকে রাখা যায়, কৃষকদের যেমন উপকার হবে, মৎস্য চাষ করা সম্ভব হবে। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমার এই দাবিটি থাকবে আমার জনগণের পক্ষ থেকে, যাতে এই বংশী নদীটি পুনর্নির্মাণ করা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে আমাদের সকল মাননীয় সংসদ সদস্যের বোধে একই কথা, তবু ধামরাইট একটু ব্যতিক্রম এই কারণেই, ঢাকা আরিচা মহাসড়কের অত্যন্ত পাশে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে থাকে। একটি ট্রমা সেন্টার আমাদের অনেক আগের থেকে করা হয়েছে, কিন্তু সেটা চালু করা হয়নি এখনো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমেই আমার দাবি থাকবে এই ট্রমা সেন্টারটা ওখানে চালু করে দেওয়া এবং প্রতিদিন আমাদের কম করে হলেও প্রায় 1,500 রোগী ওখানে যান এবং 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চলমান আছে। কিন্তু প্রতিদিনই আপনি যদি একদিনও দেখেন তাহলে দেখবেন যে 100-এরও অধিক রোগী বিছনা ছাড়া ফ্লোরে পড়ে আছে। এই রাজধানীর এত কাছে এই হাসপাতালটিকে দয়া করে 100 শয্যায় উন্নীত করার ব্যবস্থা করার জন্য আপনার প্রতি, আপনার মাধ্যমে অনুরোধ থাকলো। অবৈধ ইটভাটা, প্রায় 200-এরও অধিক অবৈধ ইটভাটা চলমান আমার ধামরাইতে। এই ইটভাটার কারণে আমাদের কৃষি জমিগুলা এত অপরিকল্পিতভাবে কেটে কুটে শেষ করে দেওয়া হচ্ছে। একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে, আরেকদিকে আমার এলাকার কোনো ফসল উৎপাদন করাই সম্ভব হচ্ছে না। এই যে এই সিজনে যদি দেখেন ধানগুলা ওই কালো ধোঁয়ার এবং বিষাক্ত ধোঁয়ার কারণেই। মাননীয় সদস্য, 2 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ স্পিকার মহোদয় আপনাকে। এই ধানগুলা পুড়ে যাচ্ছে, কৃষকের কান্না দেখলে আমাদের নিজের চোখে পানি এসে যায়। এখানে পরিকল্পিতভাবে যদি মাটি কাটার ব্যবস্থা না করা হয় এবং বৈধ ইটভাটা রেখে অবৈধ ইটভাটা যদি বন্ধ না করা হয়, তাহলে আমাদের এই কষ্ট কোনোদিন দূর হবে না। মাননীয় স্পিকার, আপনি জানেন রাজধানীর পাশেই এই ধামরাইটি এখন শিল্প উন্নত এলাকা হয়েছে। এখানে ছোট, মাঝারি, বড় প্রচুর বড় বড় কলকারখানা হয়েছে, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কিন্তু বিষাক্ত বর্জ্য কিছু কিছু কলকারখানা থেকে বেরিয়ে যাচ্ছে, যেটাকে পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে না। এগুলা বিভিন্ন কৃষি জমিতে চলে যাচ্ছে এবং শুকনো কিছু খালখন্দে চলে যাচ্ছে। ফলে হচ্ছে কি, বসবাসের একদম অনুপযোগী হয়ে যাচ্ছে ধামরাইয়ের পরিবেশ। আমরা সকলেই বিষাক্ত সেই ধোঁয়া নিয়ে বেঁচে থাকি। আমার মনে হয় সকল সময় আমাদের এই অসুখ বিসুখ লেগেই থাকে। মানে স্পিকার, ধামরাই কালিয়াকৈর একটি রাস্তা আছে, যে রাস্তাটি নর্থ বেঙ্গল সহ ময়মনসিংহ সকল এলাকায় জড়িত। এই রাস্তাটিকে ফুল লেনে উন্নত করা দরকার, কারণ আমাদের নবীনগর যে রাস্তাটা আছে এটা এখন চলা যায় না যানজটের কারণে। এই রাস্তাটার প্রচণ্ড ভিড় আছে আমাদের। এই রাস্তাটা 4 লেনে উন্নীত করার জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি। আমার পৌরসভায় একটি মিনি স্টেডিয়াম খুবই দরকার এবং জায়গাও আছে, রুটসের পরিত্যক্ত বহু জায়গা পড়ে আছে। এই জায়গাটা যদি দয়া করে ব্যবস্থা করা হয়, একটা মিনি স্টেডিয়াম করা যেতে পারে। এবং মাদকের ব্যাপার তো আমরা সকলেই জড়িয়ে আছি। 23 তারিখে এই মাসেরই গত বৃহস্পতিবার আপনারা দেখেছেন যে এসএসসি পরীক্ষার্থী একটা মেয়ে একদম পৌরসভাতে থানার খুব কাছে, তাকে একটা মাদকসেবী একটা ছেলে হত্যা করেছে সামান্য একটু স্বর্ণ অলঙ্কারের জন্য। এটা বোধহয় আপনারা দেখেছেন। এই মাদক আমাদের জাতীয় সমস্যা।
জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদের সাথে সাথে আমার নির্বাচনের এলাকা সাতক্ষীরা সদর এবং দেবহাটা থেকে আমি নির্বাচিত। 1.5 লক্ষ ভোটের অধিক ভোটের ব্যবধানে রব্বুল আলামিন আমাকে সেখান থেকে বিজয় করেছেন। আমি আমার নির্বাচনের এলাকার সমস্ত ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দাঁড়িয়ে আছি সেই সাতক্ষীরা থেকে, যে সাতক্ষীরাকে বলা হয় শহীদের ঈদগাহ। এখানে 48 জন ভাই ক্লাস 5 এবং ক্লাস 6-এর ছাত্র থেকে শুরু করে নিয়ে যারা এই মাটিতে শাহাদাত বরণ করেছেন। 250 বাড়িঘর, বসত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল এই সেই সাতক্ষীরা। এখানে শত শত মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যাদের হাত নাই, পা নাই, 2 পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন এই নির্যাতনের সাতক্ষীরা। আমাদের মাননীয় বিরোধীদলীয় নেত্রী মারহুমা বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনে প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে সাতক্ষীরা পিছায় ছিল না, সাতক্ষীরা এগিয়ে ছিল। সেই এগিয়ে যাওয়ার আন্দোলনে আমাদের সামনে এত শহীদদের রক্ত এবং ত্যাগ এবং কোরবানি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদেরকে বক্তৃতা করার জন্য এজেন্ডার শিরোনাম হলো রাষ্ট্রপতির বক্তৃতার উপরে ধন্যবাদ জানানো। আমি এটা সম্ভব হচ্ছে না, এ কারণে আমি হিসাব করে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তিনি মুখ দিয়ে যা বলেছেন তার হৃদয়ের ভিতরে তা নাই। অতএব যে কথা তিনি ধারণ করেন না, যে আদর্শের তিনি লালিত এবং লালন পালন করেন না, সেই বক্তব্য জন্য তাকে আমি ধন্যবাদ দিতে পারবো না। একটা কথা আছে, বাঘের দুধ রাখতে গেলে সোনার বাটির প্রয়োজন। অতএব সেই ধরনের পাত্র তিনি নন, এই জন্য আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। আমরা সকল কাজে সরকারি দলের ভালো কাজের সরকারি দলের সহযোগী আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি জানিয়েছেন যে আমরা সকল গঠনমূলক কাজের সহযোগী, আমরা বিরোধী না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন, আপনারা কি বিসমিল্লাহর সাথে একমত না? অবশ্যই আমরা বিসমিল্লাহর সাথে একমত। যেমন আমরা বিসমিল্লাহর সাথে একমত আপনার মাথার উপরে, অর্থাৎ আমাদের মাথার উপরে কালেমা তৈয়বা খচিত আছে, তার সাথে আমরা সকলেই একমত। আমরা একমত প্রতিদিন সংসদ শুরু হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। অতএব আমরা এই সবটার সাথে একমত। এর সাথে সাথে আমরা যাবতীয় সৎ কাজ এবং ভালো কাজ, গঠনমূলক কাজের জন্য আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের বিরোধী নই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো আইন পাশ করব না। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি দলকে অনুরোধ করব যে সরকার কোরআন সুন্নাহর বিরোধী আইন পাশ করবে এটা না, বরং আসুন আমরা সকলে মিলে একথা বলি যে কোরআন এবং সুন্নাহর পক্ষে আসুন আমরা আইন পাশ করি। কোরআন এবং সুন্নাহর পক্ষে আমরা আইন পাশ করি। কোরআনুল কারীম যেটাকে হালাল বলেছে এটাকে আমরা হালাল হিসাবে জানি, কোরআনুল কারীম যেটাকে হারাম বলেছে এটাকে আমরা হারাম হিসাবে জানি। আজকে আমাদের সমাজের যত সমস্যা সব দূর হতে পারে এই বিধিবিধান যদি আমরা পালন করতে পারি। আমি আমার এলাকার কিছু দাবির কথা আপনার খেদমতে উপস্থাপন করতে চাই।
যে আমি একটু সময় মেহরবানি করে বেশি করতে চাচ্ছি। আমিও দূর থেকে এসেছি, সুন্দরবন এলাকা থেকে, সেজন্য আমি আপনার কাছে একটু সময় প্রার্থনা করছি। সাতক্ষীরা জেলা ফল ফসল ফুলে ভরা, মাছে ভরা, ধানে ভরা, মধুই ভরা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শেষ, তারপরে অনেক দূর থেকে এসেছেন, 2 মিনিট বাড়ানো হলো। যে ধন্যবাদ আপনাকে। যে মাননীয় স্পিকার, জলাবদ্ধতার কারণে সাতক্ষীরার সমস্ত এলাকাটাই ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে, বসতবাড়ির ক্ষতি হচ্ছে, গৃহপালিত জীব জানোয়ার জীবজন্তু যারা তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই জন্য জলাবদ্ধতা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সাতক্ষীরা শুরু হয়েছে, এটা আরও এ ব্যাপারে আন্তরিক হওয়া দরকার এবং এগিয়ে যাওয়া দরকার। রেল লাইনের ব্যাপারে মাননীয় সাতক্ষীরার আমার সিনিয়র সদস্য তিনি বক্তব্য রেখেছেন। আমারও বক্তব্য হলো, ইতিমধ্যে নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেল লাইনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এটাকে শুধু সাতক্ষীরা না, সাতক্ষীরা থেকে ভোমরা আন্তর্জাতিক স্থল বন্দর, সেখান থেকে সুন্দরবন পর্যন্ত বাড়ানোর জন্য আমি জোর দাবি করছি। ভোমরা বন্দরের মান উন্নয়ন এবং এই ভোমরা বন্দরে হাজার হাজার শ্রমিকরা কাজ করে, সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। অতএব এই শ্রমিকদের জন্য একটি মেডিকেল ক্যাম্প বা হাসপাতাল নির্মাণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরাতে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছি। শহরের যানজট নিরসনের জন্য যে বাস টার্মিনালটি আছে, এই টার্মিনালটি সরিয়ে সাতক্ষীরাকে যানজট মুক্ত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরা মেডিকেল কলেজে 18টি ডায়ালিসিস মেশিন ছিল, সেখানে মাত্র 3টা মেশিন ভালো আছে, আর মেশিনগুলো খারাপ হয়ে গেছে। এগুলিকে আমি সারাই করার জন্য, চালু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরা সরকারি কলেজের নতুন ভবন নির্মাণ, অডিটোরিয়াম নির্মাণ এবং লাইব্রেরি ভবন নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেবহাটার থানাসহ ভাতশালা এলাকা এবং কমরফুল এলাকা নদী ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে নদী ভাঙন থেকে রোধ করার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের অনুগ্রহ যে আজকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি এই মহান সংসদে, আমি এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার কাছে বাড়তি সময়ের আবেদন জানিয়ে বক্তব্য শুরু করছি। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করেছেন। আমাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন, আপসীর নেত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি গত 16 বছরের শাসনকে তিনি ফেসিবাদী শাসন হিসাবে বর্ণনা করেছেন। এর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় স্পিকার, আপনার মাধ্যমে প্রথমেই এই সংসদের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, যিনি ছিলেন আমাদের আনন্দের অনুঘটক, আমাদের সাহসের প্রেরণা, আমাদের বিজয়ের মহানায়ক, যিনি ছিলেন বাকশালের গোরখোদক, যিনি ছিলেন সবুজ বিপ্লবের কাব্য কিষাণ, বাংলাদেশের অসম্পূর্ণ এবং সংকীর্ণ একটি জাতীয়তাবাদের বিপরীতে যিনি আমাদেরকে একটি সার্বজনীন সমাধান দিয়ে গিয়েছিলেন। একজন নেতা পৃথিবীর সবচাইতে হাস্যকর বক্তব্য রেখেছিলেন। পাহাড়িদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কাউকেই বাঙালি হতে হয়নি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একই পরিচয়ে আবদ্ধ করার জন্য দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জন্য রেখে গেছেন। শুধু তাই নয়, দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, তিনি তাকে লালন করেছেন। আমাদের পররাষ্ট্রনীতিকে নির্দিষ্ট চৌহদ্দি থেকে বের করে এনে তিনি সার্বজনীন করেছিলেন। আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই। যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক বলেছিলেন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রে বেগম খালেদা জিয়া যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু বাংলাদেশে নারী শিক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন তার জন্য তিনি বাংলাদেশের চিরস্মরণীয় হয়ে থাকবেন। বন্ধুরা আমার, আমি সম্মান জানাচ্ছি আমার প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং রাজনীতির খোলা হাওয়ায় যিনি বড় হয়েছিলেন, রাষ্ট্রপতি পিতার উদার স্রোত দ্বারা যার বুকে বহমান, প্রধানমন্ত্রী মায়ের লৌহ দৃঢ়তা যার প্রকৃত স্বভাব, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন, যাকে আমরা স্বপ্ন দেখেছিলাম সাথে নিয়ে গণতন্ত্রের অভিষেক উদযাপন করব। জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার চরপেশন মনপুরার ভোটারদের প্রতি এবং সকল স্তরের জনগণের প্রতি, যারা আমাকে এর আগে কখনো নির্বাচনে পায়নি, কিন্তু প্রথমবারই আমাকে পেয়ে তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। বিশেষ করে বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছে। আমি বরিশাল বিভাগের নির্বাচনী প্রচারণায় যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের স্টেজে আজকের প্রধানমন্ত্রীকে আমার চরপেশন মনপুরার 4টি বিষয়ে বলেছিলাম, বিশেষ করে ভোলা জেলা সম্পর্কে। একটি বিষয় ছিল ভোলা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, আর ভোলা থেকে আরও বিচ্ছিন্ন হচ্ছে মনপুরা সহ আরও অনেকগুলো দ্বীপ, যেখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমি বলেছিলাম ভোলার চরপেশনকে মাথায় রেখে যাতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে দেয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে। এটা আমি আমার প্রধানমন্ত্রীকে সেদিন স্টেজে বলেছিলাম। আরও বলেছিলাম ভোলা বরিশাল ব্রিজের জন্য ভোলার দামাল ছেলেরা নদী সাঁতার কেটে ঢাকায় এসে অনশন করছিল, এই জন্য ভোলা বরিশাল ব্রিজের কথা বলেছিলাম। আরও বলেছিলাম চরপেশন মনপুরা হচ্ছে নদী ভাঙ্গন কবলিত একটি জনপদ, যেখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। বিশেষ করে গোটা ভোলা জেলাকেই যদি বাঁচাতে হয় তাহলে টেকসই প্রকল্প হাতে নিতে হবে, পাশাপাশি বেড়িবাঁধ দিতে হবে এবং মনপুরায় কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সরবরাহকে নিরবিচ্ছিন্ন করতে হবে এবং ভোলার চরপেশন মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই চরপেশন মনপুরাকে সাস্টেনেবল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আরেকটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা ঢাকা থেকে যখন রওনা দেই এই ভাঙা পর্যন্ত, ফরিদপুরে ভাঙা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে যেতে পারলেও ভাঙার পরে রাস্তা আসলেই ভাঙা, কিন্তু প্রায় 30টি নির্বাচনী আসনের অসংখ্য জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। অতএব ঢাকার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই রাস্তাকে 6 লেনে উন্নীত করার আবেদন থাকলো আজকের এই মাননীয় সংসদের মাননীয় স্পিকারের মাধ্যমে এই মহান সংসদে। বন্ধুরা আমার, আরেকটি বিষয় হচ্ছে যে যদি ঢাকার উপর থেকে আমরা ট্রাফিক এবং কমিউটার চাপ কমাতে চাই, তাহলে খুলনা, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চিটাগং এই রুট যদি চালু করা যায়, তাহলে ঢাকার উপরে ট্রাফিক এবং কমিউটারের
প্রেশার কমে যাবে ভবিষ্যতে। এই জন্য ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলা লক্ষ্মীপুর ব্রিজের মাধ্যমে এই হাইওয়েটি করা সম্ভব। যাই হোক, আমি সংসদের একটি বক্তব্যের উপর দৃষ্টি আলোকপাত করতে চাই। গত সপ্তাহে সম্মানিতা নারী সাংসদ একটি বক্তব্য রেখেছিলেন মব কালচারের বিপক্ষে। আমরা লক্ষ্য করলাম মবের বিরুদ্ধে যখন বক্তব্য রাখছিলেন তখন ট্রেজারি বেঞ্চের উল্টো দিক থেকে টেবিল চাপিয়ে সাধুবাদ জানানো হয়েছিল, উৎসাহ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সন্দিহান হই তখন যখন আমি চিন্তা করি যে ভোটের আগে আমি যখন এই চাঁদাবাজ এবং কথিত মাদক ব্যবসায়ীদের বিপক্ষে বক্তব্য রাখতাম তখন চাঁদাবাজরাও হাততালি দিত এবং মাদক। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। যদি আজকে আমি প্রথম ভাষণ দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে রেখেন। প্রথমেই স্মরণ করছি আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যার ডাকে এই দেশটি স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য ওনার জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের এই শেখ হাসিনাকে আমলে যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি যারা জুলাই যোদ্ধায় যারা শহীদ হয়েছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে আমাকে দলের নমিনেশন দিয়েছে। আমি ধন্যবাদ জানাই রূপগঞ্জবাসীকে, যে আমাকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাকে এই পার্লামেন্টে পাঠিয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রতিটি মানুষকে যারা আমাকে দেশে এবং দেশের বাইরেও যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জের থেকে মানে মনোনয়ন পেয়ে ইলেকশন করে আমি এখানে এসেছি। তাই আমি রূপগঞ্জের কয়েকটি কথা আপনাকে বলি। রূপগঞ্জ হলো যেই জায়গাটাতে খুব সুন্দর একটি জায়গা, এইটার জন্যই মানুষজন এটাকে রূপগঞ্জ হিসাবেই বলে। রূপগঞ্জ হলো বালু নদী শীতলক্ষার পাড়ে। রূপগঞ্জে আছেন আপনার জামদানি পল্লী, আছে ইন্ডাস্ট্রিয়াল জোন, আছে আপনার পূর্বাচল, আছে আপনার শাল, শীতের শালের জায়গা তৈরির ইন্ডাস্ট্রি। আমি আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো যে 100 বছরের যে জামদানি পল্লী আছে, এই জামদানি পল্লীটি আমাদের এখানে মাননীয় এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়রা আছেন, যে একদিন রূপগঞ্জে এসে দেখার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমি এই 17 বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমি 17 বছর সংগ্রাম আন্দোলন করেছি মানুষের জন্য, বাংলাদেশের জন্য, রূপগঞ্জের জন্য, নারায়ণগঞ্জবাসীর জন্য। আমি আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, যেই গণতন্ত্র আমরা এখন এই পার্লামেন্টে দেখতে পাচ্ছি, গণতন্ত্রের ফসলটা। আমি এই গণতন্ত্রের মাধ্যমে মানুষের অনেক আশার জায়গা জেগে গেছে। মানুষের আশা আছে যে তার এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে কোনো মাদক ব্যবসা থাকবে না, মারা বাচ্চাদের স্কুলে পাঠাবে, মারা নিশ্চিন্তে বাসা থাকবে। বাচ্চারা শুধু শিক্ষিত হবে না, বাচ্চারা সুশিক্ষিত হবে। আজকে এরকম একটি বাংলাদেশ আমরা গড়ার জন্য আজকে এই পার্লামেন্টে আমরা এসেছি। আমি আশা করব যে আমরা সকলে মিলে এই পার্লামেন্টের থেকে মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিব, যেই স্বপ্নের বাংলাদেশে আমাদের নতুন প্রজন্ম
এসে নতুন বাংলাদেশ দেখবে, যেই বাংলাদেশে এরকম বাংলাদেশ থাকবে যে আমরা অন্যান্য দেশের সাথে বুক ফুলিয়ে চলতে পারবো, অন্যান্য দেশের সাথে আমরা গর্বের সাথে চলতে পারবো। আজকে এই রূপগঞ্জে মানুষের জন্য আমি এখানে আসতে পেরে আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মনের কথা, তাদের আত্মার কিছু কথা আছে যেটা আমি আপনাদের কাছে কিছু কথা পেশ করতে চাই। প্রথমত হলো রূপগঞ্জের যে আপনার আদিবাসীর কিছু প্লট, যেটা আমি বলবো যেটা পূর্বাচল হিসাবে হয়েছে, এটা 1995 সালে আপনার এই পূর্বাচলটা হয়েছে, যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা শুনে মাত্র 5,000 টাকা পার কাঠা জমি হিসাবে তারা দিয়ে দিয়েছে। তাদের একটি আশা ছিল, ইভেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশা দিয়েছিল যে ওনাদেরকে একটি করে প্লট দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে শেখ হাসিনা আমলে যে 13A ধারা, একটি ধারাতে যে তাদের টঙ্গিপাড়ার বিভিন্ন সন্ত্রাস বাহিনীকে, হেলমেট বাহিনীকে তারা প্লট দিয়েছে। আমি আশা করব আপনার মাধ্যমে যাতে এই 13A ধারা যে প্লটগুলি দেওয়া হয়েছিল এই জি ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার টাইম ইজ আপ। 1 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ। আমি আশা করব যে আদিবাসীদের এইসব প্লটগুলো যাতে এই 13A দ্বারা আমেরিকা যে সন্ত্রাসী বাহিনী যে প্লটগুলি পেয়েছে তাদের এই প্লটগুলিকে ক্যান্সেল করে যাতে আমাদের রূপগঞ্জে যারা আদিবাসী আছে তাদেরকে যাতে এই প্লটগুলি দেওয়া হয়। ইভেন এরই সাথে আমি আরও আশা করব যারা জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকেও যাতে, যারা শহীদ হয়েছেন তাদেরকেও, তাদের পরিবারকেও যাতে এই প্লটগুলিকে দেওয়া হয়। আজকে আমাদের ওইখানে চনপাড়া নামে একটি জায়গা আছে, যেটি আমার এখানে 52 বছর ধরে এই জায়গাটা ওয়াসার আন্ডারে রয়ে গেছে। এখন তারা এখানে বসবাস করছে, তারা জানে না এই জায়গার মালিক তারা হতে পারবে নাকি পারবে না। এর জন্য ওইখানে একটি স্কুল আছে, যে স্কুলে একজন স্টুডেন্ট এখন পর্যন্ত পাশ করে নাই, কারণ কোনো টিচার যেতে রাজি হয় না। ওইটা একটি সন্ত্রাসীর জায়গা হয়ে গেছে। আমি আহ্বান জানাবো যে এই জায়গাটা রাজুক যাতে অ্যাকোয়ার করে এখানে যাতে প্লট দিয়ে তাদেরকে আবার নর্মাল মানুষের মতো করে যাতে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মোহাম্মদ শফিকুল ইসলাম, কি ব্যাপার? মোহাম্মদ শফিকুল ইসলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই পক্ষ থেকে তো সাধারণত ধন্যবাদ কম দিতে পারি, আর এখন তো ধন্যবাদ জ্ঞাপনের পালা চলছে। আজকে সকালে সংসদে আসার পরে, অর্থাৎ কাজ শেষ করে যখন দুপুরে অধিবেশনে যোগ দিতে এখানে প্রবেশ করেছি লবিতে, তখন আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য নাটোরের জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার পক্ষ থেকে আমাদেরকে আজকে কাঁচাগোল্লা উপহার দেওয়া হয়েছে। আমরা তার পক্ষে আমরা সবাই তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি কাঁচাগোল্লার এই স্নিগ্ধতা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, সাথে শুধু একটু কথা বলতে চাই যে ধন্যবাদ, যে ধন্যবাদের পরে আর কিছু থাকে না, আরেকদিন বলবেন। এই কাঁচাগোল্লা যখন আমরা নিয়ে বের হব তখন আমাদের সাথে দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখা হয় আমাদের পরিবারের অন্য সদস্য, তা সেই সাথে এই কাঁচাগোল্লার স্নিগ্ধতা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, এবার কুমিল্লা সহ ধন্যবাদ, যেন ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা যেন নির্মূলে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 14 বৈশাখ 1433, 27 এপ্রিল 2026 তারিখ রোজ সোমবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।